শুরু করবো ডক্টর শারদ দত্তকে দিয়ে। এই যে বিপুল আন্দোলন, জনজাগরণ, অনেকেই বলছেন জন অভ্যুত্থান, এ ছবি আগে কখনো দেখা যায়নি। অন্তত কলকাতা পুলিশের ইতিহাসে পুলিশ কমিশনারকে সামনে গিয়ে কেউ মেরুদণ্ড উপহার দিচ্ছে, এ ছবি অন্তত ইতিহাসে কোথাও এখনো পর্যন্ত ধরা পড়েনি। ফেয়ার এন্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। এরপরও আন্দোলনের মধ্যে গতি প্রকৃতি নিয়ে অনেক সময় প্রশ্ন উঠছে। অনেক সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভায় একের পর এক লম্বা ফরমান খতিয়ান পেশ করছেন, অন্যান্য রাজ্যের সঙ্গে ধর্ষণের তুলনামূলক কম্পারেটিভ আলোচনা করছেন, জানি না সেখানে ধর্ষণের প্রতিযোগিতা হচ্ছে কিনা, সেই সময় দাঁড়িয়ে প্রশ্ন ওঠে তাহলে এটা কি রাজনৈতিক কম্পিটিশনের জায়গায় দাঁড়িয়ে রয়েছে? মানে অন্যান্য রাজ্য বনাম পশ্চিমবঙ্গ, নাকি আসলে মানুষ বনাম মমতা বন্দ্যোপাধ্যায়? এই আন্দোলন স্বতঃস্ফূর্ত, এই আন্দোলন মানুষের, এবং মানুষ যতক্ষণ না বিচার পাবে ততক্ষণ পর্যন্ত তারা থামছে না। কোনটা? একদমই তাই, এটা মানুষের আন্দোলন, এই নিয়ে কোনো দ্বিমত নেই। আমি যদিও বিভিন্ন ক্ষেত্রে কোনো সময় অনেক সময় রাজনৈতিক কোনো পদ বা রাজনৈতিক বিশ্লেষণ করে থাকি, কিন্তু তাহলেও বলতে বাধ্য যে আজকের এই আন্দোলন, এই যে 8 তারিখ 9 তারিখ থেকে যে আন্দোলন শুরু হয়েছে, আজকে আমরা যে জায়গায় প্রায় 1 মাসে পৌঁছচ্ছি, এই আন্দোলন কিন্তু জনগণের আন্দোলন। এবার প্রভাবতই সবাই বলবে যে মমতা ভার্সেস জনতা, এই যেটা আপনি বললেন, তো এটা তো বিশ্লেষণ করতে হবে কেন এই কথাটা উঠছে। আজকে অভয়ের মৃত্যু কেন ঘটলো? প্রশাসনিক ব্যর্থতা। আজকে অভয়কে যদি সেরকম সুরক্ষা দিতে না পারে, সুরক্ষা দেওয়ার দায়িত্বে কে ছিলেন? প্রশাসন ছিলেন। কোন প্রশাসন ছিলেন দায়িত্বে? স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীকে? মমতা বন্দ্যোপাধ্যায়। যদি হোম মিনিস্টারকে? মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কে? উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাহলে প্রশাসন কিন্তু সবসময় কোনো না কোনো রাজনৈতিক দলের কেউ এসে প্রশাসক হয়, এবং সেই প্রশাসনের ব্যর্থতা বা প্রশাসনিক ব্যর্থতার দায় দায়িত্ব কিন্তু নিতে হবে তাকেই। সুতরাং এটা রাজনৈতিক প্রশাসন, তার ব্যর্থতার দায়িত্ব নিতে গেলে লড়াইটা তখনই বলতে আমরা বাধ্য হব যে জনতা বনাম মমতা। এই জন্যই বলা হচ্ছে সলিউশন কিন্তু এখন আমরা জানি না যে কি সলিউশন আসবে। কেউ বলছে কোর্ট আমাদের সলিউশন দেবে, কেউ বলছে সিবিআই আমাদের সলিউশন দেবে, কেউ বলছে বা রাজনৈতিক সলিউশন দেবে। এদিকটা কিন্তু নিরিখে বিচার করতে হবে। কোর্ট কোনোদিন আমাদেরকে সলিউশন তুলে দেবে না। ওরা কি দেবে? দোষী আর কে নির্দোষ সেটুকু বিচার করে দেবে। কিন্তু আমাদের এই যে ধারাবাহিক প্রশাসনিক ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে থাকা পশ্চিমবঙ্গবাসীকে, তার জবাব কিন্তু পশ্চিমবঙ্গকে দিতে হবে। আচ্ছা বলুন তো, আমরা সবাই কিন্তু ভোটের দিনে গিয়ে ভোট দিই, ভোটাধিকার প্রয়োগ করি। রাজনীতির সঙ্গে কিন্তু আমরা ওতপ্রোতভাবে জড়িত, আমরা সবাই জড়িত। না জড়ালে লোকে বলে, ইস ভোটটা নষ্ট করলি, ভোট দেওয়াটা তোমাদের অধিকার, প্রয়োগ করা উচিত। সুতরাং আমাদের হাতে সব থেকে বড় অস্ত্র কি? অস্ত্র হচ্ছে ভোট। হ্যাঁ ঠিক, মোমবাতি সেটাও একটি অস্ত্র, আলপনা, গিটার, গান, মিছিল, পদযাত্রা, শোভাযাত্রা, সেটাও আমাদের অস্ত্র। কিন্তু সব থেকে বড় অস্ত্র আমাদের সংবিধান দিয়েছে, সেটা হচ্ছে আমাদের জনগণের ভোট। আজকে ভোটের প্রয়োগ দ্বারাই কিন্তু আমরা চেঞ্জ আনতে পারি। সামাজিক আন্দোলন সেই চেঞ্জের ঢেউটাকে তুলে দিতে পারে। সেই জন্যই বলবো যে দুদিকটাই কিন্তু ভাবতে হবে। এক, জনগণের রায় যদি চান তাহলে ভোট প্রয়োগ করেই রায় দিতে হবে, আর জনগণের সংগ্রাম যদি চাই তাহলে কিন্তু এই আন্দোলন তার সবথেকে বড় নিদর্শন। মানুষের আন্দোলন, ছাত্রছাত্রীদের আন্দোলন, তরুণীদের আন্দোলন, সাথে সবাই আছি আমরা। সাধারণ অভিভাবকরা, স্কুল কলেজের বাবা মায়েরা, তারা রাস্তায় নেমে পড়েছেন। কিন্তু এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন ভোটের কথা, আমি এখানে সরাসরি অনির্বাণের কাছে আসবো। একটা বিষয় আসছে যেটা প্রায় সময় বলা হচ্ছে যে আসলে বিচার পাওয়াটা প্রায়োরিটি, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন সেটা প্রায়োরিটি, বিনীত গোয়েল পদত্যাগ করুন সেটা প্রায়োরিটি। একটা ন্যারেটিভ তো রয়েছে, অর্থাৎ যেটা মানুষের বক্তব্য যে এতদিন ধরে যেগুলো চলে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না এটা হতে পারে না, আরও বেশি তথ্য প্রমাণ সামনে আসছে। বিনীত গোয়েলের ক্ষেত্রে কলকাতা পুলিশের ছত্রে গাফিলতি রয়েছে, সেই জন্য পদত্যাগ। কিন্তু বারবার করে যে এই প্রশ্ন তোলা হচ্ছে যে তাহলে কি এরা অভয়ের বিচার চায় না, তাহলে এরা শুধুমাত্র পদত্যাগ চায়, শুধুমাত্র সরকার ফেলতে চায়, আসলে এর পেছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে, সেটা কি আদপেও সত্যি বিশ্বাস করা যায় অনির্বাণ?
দেখুন, যখন এত সংখ্যায় মানুষ রাস্তায় নেমেছেন, সেখানে বিভিন্ন মত, বিভিন্ন ধরনের চিন্তাভাবনা, আবেগের বহিঃপ্রকাশ সবটা মিলেমিশেই থাকবে। এখানে রাজনৈতিক দল যারা, তারা যেমন তাদের মতো করে রাজনৈতিক লড়াই লড়তে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাওয়া, বিনীত গোয়েলের ওপর চাপ সৃষ্টি করা, এগুলো করবেন। এতে আমি অন্যায় অন্যায্য কিছুই দেখছি না। এই অর্থে দেখছি না যে রাজনৈতিক লড়াই যখন হয় এভাবেই হয়, তারা ন্যাচারালি বিরোধী রাজনৈতিক দল, তারা পদত্যাগ চাওয়া ইত্যাদি দাবিগুলি করবেন, এতে অস্বাভাবিকতা কিছু নেই। কিন্তু এর সঙ্গে সরাসরি যে মূল খুন, ধর্ষণ ও খুনের ঘটনাটি ঘটেছে তার বিচার প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। এবং সুপ্রিম কোর্টের যে সুমোটো মামলা SMWR2 অফ 2024, যেটা সুপ্রিম কোর্ট নিজে শুরু করেছেন, সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা অদ্ভুত উৎসাহ দেখতে পাচ্ছি। অ্যান্ড আই হেট টু বি দ্য বেয়ারার অফ ব্যাড নিউজ, যে এই মামলা দিয়ে কাজের কাজ কিচ্ছু হবে না। এতে খুব বেশি হলে একটা কাঁচকলা পেতে পারেন। কারণ হচ্ছে মূল মামলাটির যে অপরাধী তাদের ট্রায়ালটা হবে কিন্তু ট্রায়াল কোর্ট। এক্ষেত্রে সেটা CBI কোর্ট, সেটা একটি সেশনস কোর্ট, সেটি ট্রায়াল কোর্ট। সুপ্রিম কোর্ট এটি অ্যাপিল কোর্ট। তারা একটি সুমোটো মামলা শুরু করেছে, বিভিন্ন পক্ষকে ডেকে তাদের বক্তব্য জানতে চাইছে, এর ভিত্তিতে ইতিউতি কিছু নির্দেশ দিতে পারে। কিন্তু মূল যে তদন্ত, তাকে নির্দেশ দেওয়ার মতো কোনো এখতিয়ার সুপ্রিম কোর্টেরও নেই। কারণ সুপ্রিম কোর্ট নিজেই একাধিক জাজমেন্ট দিয়েছে যে ইনভেস্টিগেটিভ এজেন্সি, সেটা পুলিশ হোক, CBI হোক, যেই হোক, তাকে কোনো কোর্ট বলে দিতে পারে না যে তদন্তে এইভাবে করো বা ওইভাবে করো ইত্যাদি ইত্যাদি, এটা বলা যায় না। যে কারণে বিচারের জায়গাটা সাধারণ মানুষের আন্দোলন করছে। দেখো, কোর্ট মনিটর তদন্ত একটা বিশাল ফার্স। আমরা বিগত 10-12 বছর ধরে এই কোর্ট মনিটর তদন্তের নামে, বিশেষ করে CBI এর তদন্তের নামে যা করেছে সেটা আমরা দেখেছি। আর আমরা যারা পেশাদার আইনজীবী, আমরা সব জানি। ভেতরের খবর বেশি বলতে চাই না, ওসব ঢপ দিয়ে বেকার কোনো লাভ নেই। কোর্ট মনিটর তদন্তটা ফালতু কথা। আরও খারাপ কথা বলা উচিত ছিল, আমি বলছি না। এক্ষেত্রে পরিষ্কার বলি, CBI হোক, পুলিশ হোক, যেই হোক, যখন তদন্ত চলে, যিনি ইনভেস্টিগেটিং অফিসার বা টিম অফ অফিসার্স, তারা হলেন সর্বেসর্বা। তারা যেভাবে চাইবেন সেইভাবে আইনের এখতিয়ারের মধ্যে থেকে অবভিয়াসলি তারা তদন্ত করবেন। কবে চার্জশিট জমা দেবেন তার কিছু নির্দিষ্ট নিয়ম আছে, কিন্তু কিভাবে তদন্ত করবেন সেটা কোর্ট কখনো ডাইরেক্ট করতে পারে না, এক্ষেত্রেও পারবে না। এবং যে কারণে বারবার বলছি, সুপ্রিম কোর্টের এই মামলার দিকে লোকে যেভাবে তাকিয়ে আছে, এতে খুব লাভের লাভ কিছু হবে না। আবেগের কারণে তারা তাকিয়ে আছেন। বেশিরভাগ লোক আইন ব্যবস্থা সম্বন্ধে কিচ্ছু জানেন না। কিছু হেডলাইন তৈরি হয়, সুপ্রিম কোর্টের শুনানিতে এই হয়েছে, ওই হয়েছে, হাইকোর্ট এই বলেছে, সেই বলেছে, কাজের কাজ কিচ্ছু হয় না। আজ অবধি আপনি দেখবেন যে তদন্ত শেষ হওয়ার পর চার্জশিট জমা দিয়ে, আমাদের বাংলার কথা বলছি, CBI বা ED যেই হোক, তারা কোনো তদন্ত ট্রায়াল প্রক্রিয়া শুরুই করতে পারেনি। এক্ষেত্রে CBI কি করবে সেটা সুপ্রিম কোর্টের উপর একদম নির্ভর করছে না। তারা মুখ বন্ধ খামে কিছু কাগজ জমা দেবে, সেটা নিয়ে আপনারা সূত্র মারফত কিছু হেডলাইন করবেন, আমরা আবার খানিকটা ঝগড়া করব, লোকজন একটু উত্তেজিত হয়ে যাবে, এর কাজের কাজ কিচ্ছু হবে না। যে কারণে বলছি, যে আন্দোলনটি চলছে মূলত নাগরিক সমাজের আন্দোলন, শাসক শ্রেণীর বিরুদ্ধে